বগুড়া ৬-এ তারেক রহমান ও ৭-এ খালেদা জিয়ার বিকল্প প্রার্থীর মনোনয়ন বৈধ। তথ্যের অসঙ্গতিতে জাপার আনিসুলের বাতিল। দেশের ৯ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাড়ে শীতের দাপট, বিপর্যস্ত জনজীবন। গোমতী সেতুর গার্ডারের নাট বোল্ট চুরি, গাড়ি যাতায়াত করলেই অস্বাভাবিক কম্পন, ত্রুটি সমাধানে কাজ শুরু। এবং নেত্রকোনায় পানি নেমে যাওয়ায় হাওড়ে বড় আবাদে ব্যস্ত কৃষক, কৃষি উপকরণের দাম কমানোর দাবি। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি এখন জনপদের সঙ্গে আছে আমি তানজিলা খান মিম। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সদ্যপ্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বগুড়ার ৭ আসনে বিকল্প প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এদিকে চট্টগ্রাম ৬ আসনে বিএনপির ২ প্রার্থীরই মনোনয়ন বৈধ হয়েছে। তথ্যে অসঙ্গতি থাকায় চট্টগ্রাম ৫ আসনে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের বাতিল হয়েছে মনোনয়নপত্র। সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের চতুর্থ দিনে দেশজুড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যস্ততা বেড়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। এই আসনের জন্য ৪ প্রার্থীর মধ্যে বাসদ মনোনীত প্রার্থী দিলরুবা নুরির মনোনয়ন বাতিল করা হয়েছে। বাকি প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই চলছে। জনাব তারেক রহমান সাহেবের আজ মনোনয়নপত্র আজকে বৈধ ঘোষিত হয়েছে। আমরা আশাবাদ ব্যক্ত করি যে তিনিও বেগম খালেদা জিয়ার মতো সর্বোচ্চ ভোট পেয়ে এখানে নির্বাচিত হবেন। ঠাকুরগাঁও ১ আসনের বিএনপি প্রার্থী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনাব দেলোয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৩ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করে আমরা সঠিক পেয়েছি এবং বৈধ বলে ঘোষণা করেছি। চট্টগ্রাম সংসদীয় আসন ৪, ৫, ৬, ৭ ও ১২ এর মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। এখন পর্যন্ত ৩টি আসনে মনোনয়ন বাতিল করা হয়েছে ৫ জনের। এছাড়া চট্টগ্রাম ৫ আসনে মনোনয়নপত্র বাতিল হয় জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের। এ সময় আনিসুল ইসলাম মাহমুদের প্রতিনিধিকে ধাওয়া দেয় উত্তেজিত জনতা। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ। ময়মনসিংহে সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। এর মধ্যে শনিবার ময়মনসিংহ ৪, ৫, ৬ ও ৭ আসনের ৩৪ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই করা হচ্ছে। এরই মধ্যে ময়মনসিংহ ৪ সদর আসনে যাচাই বাছাইয়ে ১০ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে। ময়মনসিংহ ৫ আসনের এবি পার্টির প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলামের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। বরিশাল ৩ আসনে জাতীয় পার্টির ২ জন, স্বতন্ত্র ১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। একই আসনের ২টি মনোনয়ন স্থগিত করা হয়। বরিশাল ২ আসনে জাসদ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এ নিয়ে বরিশালের সংসদীয় ৬টি আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ও ১০ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। যাচাইয়ে ব্যস্ততা চলছে সিলেটেও। সকাল থেকে এখন পর্যন্ত যাচাইয়ে ৪টি আসনে বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলে স্বতন্ত্র প্রার্থী আবরার ইলিয়াস সহ ৫ জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। এদিকে নোয়াখালীর ৬টি আসনে মোট ৬২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, যার মধ্যে ৪৭ জন দলীয় ও ১৫ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এখন পর্যন্ত ৩টি আসনে ৭টি মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। নোয়াখালী ৬ আসনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আমার কোশ্চেন রয়েছে। আমি লিখিত অভিযোগ দিয়েছি রিটার্নিং অফিসারের কাছে। আমি সেটা সুরাহা চাই। আমার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। পুলিশ নিজে নিরপেক্ষতা বজায় রাখে নাই। টাঙ্গাইলের ৮টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৫ প্রার্থী। এর মধ্যে এখন পর্যন্ত মোট ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। প্রত্যয় দাস, এখন।
পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সেগুলো অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সিলেট প্রেস ক্লাবে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন শেষে এই কথা বলেন তিনি। এ সময় রিজওয়ানা বলেন, নতুন বাংলাদেশ গড়তে সুষ্ঠু ভোট যেমন প্রয়োজন, তেমনি সংস্কারের জন্য প্রয়োজন গণভোট। বিভিন্ন গণমাধ্যমে হামলা ও মবক্রেসের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আতঙ্ক সৃষ্টি করার জন্য পরাজিত শক্তি নানা কাজ করছে, তবে সকল অপশক্তিকে নিজেদের সব শক্তি দিয়ে মোকাবিলা করার আহ্বান জানান এই উপদেষ্টা। ভোটের গাড়ির মাধ্যমে সারা দেশে 26-এর গণভোট ও সংস্কার সম্পর্কে সাধারণ মানুষকে ভোটের সম্পূর্ণ বিষয়ে জানানো হবে বলেও জানান তিনি। যেহেতু আমরা খুবই রাজনীতিমুখী একটা জাতি, সেখানে একটা উত্তেজনা থাকে, আতঙ্কের পরিবেশটা আমরা সরিয়ে দিতে পারি। এই আতঙ্কটা কেন তৈরি করা হচ্ছে, আতঙ্কটা কারা তৈরি করছে, গভীরে গিয়ে দেখবেন সেই পরাজিত শক্তিই করছে। তো তাদেরকে যদি আমরা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দিতে পারি, বাকি চ্যালেঞ্জগুলো আশা করি আমরা মোকাবেলা করতে পারবো। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে তিনি কথা জানান। এ সময় উপদেষ্টা আরও জানান, হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তবে আসামিরা বর্তমানে কোথায় রয়েছে তা এখনও শতভাগ নিশ্চিত হওয়া যায়নি বলে জানান উপদেষ্টারা। আসামিরা সীমান্ত পার হয়ে থাকতে পারে বলেও জানান তিনি। এর আগে সকালে মুন্সিগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। পরে সকাল 11টার দিকে দক্ষিণ কোটগাঁওয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা। বিচার হচ্ছে এমন একটা জিনিস যেটা নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই, তবে অবশ্যই আমরা চেষ্টা করবো ফেরত নিয়ে আসতে। এখনও কিন্তু আমরা 100% নিশ্চিন্তভাবে বলতে পারছি না, অন্তত হোম থেকে আমাকে এটা বলে না যে অমুকখানে আছে সে গিয়ে। আমরা ইন্ডিকেশন পেয়েছি ইন্টারোগেশন থেকে যে তারা সম্ভবত পার হয়ে গেছে। তো খুব সুনির্দিষ্ট জায়গা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে বলতে পারতাম ভারতকে যে অমুকখানে আছে তাকে ধরে দিয়ে দাও। সারা দেশে বেড়েছে শীতের দাপট, 9 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গেল কয়েকদিন ধরে দিনের বেশিরভাগ সময় মিলছে না সূর্যের দেখা। রাজশাহী ও নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর ভিড়। সহকর্মীদের পাঠান তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন, ঘন কুয়াশায় ঢাকা সকালের সূর্য। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। সকালে উত্তরের জেলা রাজশাহী সহ নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে থাকে। ধীরে ধীরে স্বাভাবিক হয় কর্মচাঞ্চল্য। যশোরে সপ্তাহ জুড়ে দাপট দেখাচ্ছে শীত। তাপমাত্রা ওঠানামা করছে 7 থেকে 10 ডিগ্রির মধ্যে। ঠান্ডায় বিপাকে পড়ছেন হতদরিদ্র ও শ্রমজীবী সহ ছিন্নমূল মানুষ। যারা রিক্সা চালক তারা ঠিকমতো চালাতে পারতেছে না, এক কথায় জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, বিপর্যয় আছে, প্রচুর শীত। এর জন্য কাজ টাজ করা যাচ্ছে না, বাসায় বসে আছি, এছাড়া কিছু করার নেই। প্রচন্ড শীত যশোরে। ঘন কুয়াশার কারণে শেরপুরের সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায় ছোট বড় যানবাহন। বেলা বাড়লেও সূর্যের দেখা না মেলায় বাড়ে ঠান্ডার মাত্রা। হিমালয় কন্যা পঞ্চগড়ে ক্রমাগত কমছে তাপমাত্রা। দুপুর 12টার দিকে সূর্যের দেখা মেলায় স্বস্তি ফেরে সাধারণ মানুষের মাঝে। মেহেরপুরে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়ার সঙ্গে কুয়াশার দাপটে দিশেহারা খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বিপাকে কৃষি শ্রমিকরা। গত কয়েকদিন ধরে ফেনীতে দিনের বেশিরভাগ সময় দেখা মিলছে না সূর্যের। সন্ধ্যা থেকে শুরু করে ভোর পর্যন্ত বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। শীতজনিত রোগে বেকায়দায় পড়েছে নানা বয়সী মানুষ। খুব শীত পড়তেছে, গত 20 বছর আমরা এই পর্যন্ত এরকম শীত দেখি নেই, এরকম ঠান্ডা কুয়াশাও দেখিনি। পড়তেছে যে এরকম ঠান্ডা কুয়াশা পড়তেছে, গাড়ি ঘোড়া চলতেছে না, আপনার রোডে গাড়ি ঘোড়া আপনার চালানো যাচ্ছে না। কিশোরগঞ্জ ও মৌলভীবাজার সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় কাজকর্মে যেতে পারছে না শ্রমজীবী মানুষ। নাজমুস সাকিব সামি, এখন। শীতের আরো খবর জানাতে নীলফামারীর সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন এবং যশোর থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। প্রথমে চলে যাচ্ছি সৈয়দপুরে মোকাররমের কাছে। মোকাররম, জনজীবনের শীতের প্রভাব কেমন দেখছেন?
তানজিলা, শীতের যে পৌষের শেষ পক্ষ, সেই শেষ পক্ষে কিন্তু একেবারে শীত তার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগতভাবেই উত্তরবঙ্গের ৮ জেলায় জেঁকে বসেছে। আজ পৌষের ১৯ তারিখ এবং এই ১৯ তারিখের যে শেষ পক্ষের যে ৪ দিন, অর্থাৎ ১৫ পৌষের পরের ৪ দিন তুমুল ঠান্ডায় উত্তরের জনজীবন একেবারে দুর্বিষহ অবস্থায় চলে গিয়েছে। অর্থাৎ গেল সপ্তাহে পুরোটাই মৃদু এবং হালকা শৈত্যপ্রবাহ অনুভূত হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। রংপুরে বিশেষ করে এখন ফসলের মাঠে সরিষা এবং আলুর যে বীজ বপিত আছে, সেই ফসলের মাঠগুলো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটি সংখ্যা দেখা দিয়েছে। একই সঙ্গে সারাদিন সূর্যের দেখা না থাকায় শিশু এবং বৃদ্ধ মানুষরা আসলে নিদারুণ কষ্টে দিনানিপাত করছেন। তবে একসময়ের ঐতিহ্যগতভাবে শীতে আগুন পোহাতে গিয়ে যে অগ্নিদগ্ধের ঘটনা ঘটতো, সেই ধরনের কোনো ঘটনা এই মুহূর্তে এবার অন্তত রংপুর অঞ্চলে চোখে পড়েনি এবং শোনা যায়নি। কিন্তু হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত যে অসুস্থতার প্রকোপ, সেটি কিন্তু বেশ ভোগাচ্ছে এই অঞ্চলের মানুষকে। হাসপাতালগুলো উপজেলা সদরের হাসপাতালগুলো, যেগুলোতে মূলত ১০০ শয্যা এবং ২০০ শয্যার হাসপাতাল, সেগুলোর শয্যার সংখ্যার চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি থাকছে। এবং রংপুরের বিভাগীয় শহরে ১০০০ শয্যার যে হসপিটাল রয়েছে, সেই হাসপাতালেও শয্যা সংখ্যার চেয়ে দ্বিগুণ রোগী বিভিন্ন সময়ে ভর্তি থাকছে এবং এখনও সেটার ব্যত্যয় ঘটেনি। এই মুহূর্তে আসলে আবহাওয়া অফিস বলছে গত এক সপ্তাহ জুড়েই তাপমাত্রা ছিল সর্বনিম্ন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই, যার মধ্যে উত্তরের হিমালয়ের ঘেঁষা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছিল ১১ আশেপাশে এবং সৈয়দপুরে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। এছাড়া নীলফামারীর ডিমলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি থাকছে। বিভাগীয় শহর রংপুরের তাপমাত্রা থাকছে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে। গেল ৭ দিন ধরে যে তাপমাত্রার পারদ একেবারে 10 থেকে 12 মধ্যে ওঠানামা করছে, সেটি আরও বেশ কয়েকদিন স্থিতিশীল থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। একই সঙ্গে দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মেলায় ঠান্ডার যে প্রকোপ, সেটি কিন্তু গভীরতার দিকে যাচ্ছে এবং উত্তরের জনজীবনের যে বিরূপ প্রভাব পড়ছে, সেটি থেকে কবে কাটিয়ে ওঠা যায় সেই প্রতীক্ষায় এখন দিন গুনছে উত্তরের মানুষ। এই ছিল সৈয়দপুর থেকে শীতের সবশেষ খবর। এবার আমরা যাব যশোরের সহকর্মী রিপন হাসানের কাছে। রিপন, জানাবেন তাপমাত্রা কমে যাওয়ায় শীত কেমন অনুভূত হচ্ছে যশোরে এবং জনজীবন বাধাগ্রস্ত হচ্ছে কিনা? আসলে গত এক সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু যশোরে আমরা দেখছি যে যে তাপমাত্রা সেটি কমতে শুরু করেছে। আজকে যশোরে সর্বনিম্ন যেটি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে আমরা গত দুদিন দেখেছি যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু যশোর ছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং এর আগে আরো কম ছিল ৭.৭ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা আসলে কয়েকদিন ধরেই চলছে। এতে করে কিন্তু জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে দুদিন আগে সূর্য ওর দেখা মেলেনি কয়েকদিন, তারপরে আবার সূর্য উঠেছে। আজকে কিছুটা সূর্য উঠলেও যে শীতের অনুভূতি সেটি কিন্তু বেড়েছে। এর ফলে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে সকাল ৯টা-১০টা পর্যন্ত মানুষ ঘর থেকে কম পরিমাণে বের হয়েছে। যশোর শহরে যখন যেমন এই সময়টায় যানজট তৈরি হয়, কিন্তু এখন আমরা দেখছি খানিকটা ফাঁকা, অর্থাৎ যাদের কাজকর্ম রয়েছে তারা সেরে অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে। দোকানপাটগুলো দেরিতে খুলছে, আবার খুব দ্রুত বন্ধ করে তারা বাড়িতে যাচ্ছেন, এমনটি আমরা দেখেছি। এবং যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, সাধারণ খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা কিন্তু বেশি কষ্টে রয়েছে। বিশেষ করে যে রিক্সা শ্রমিকরা রয়েছে তাদের কিন্তু ভাড়া কম হচ্ছে, তারা এটি বলেছেন। পাশাপাশি যে কৃষি সেক্টর রয়েছে যশোরের, আপনি জানেন যে সবজি রয়েছে, ধান চাষ হয়। সেক্ষেত্রে ধানের যে বীজতলাগুলো রয়েছে, সেই বীজতলাগুলো যে কুয়াশা রয়েছে, পাশাপাশি যে কোল্ড ইনজুরির কারণে কিন্তু এই বীজতলাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর পাশাপাশি যারা সাধারণ মানুষ রয়েছে, বিশেষ করে শিশু এবং বয়স্ক, তারা শীতজনিত কারণে আক্রান্ত হচ্ছেন। এবং আমরা সদর হাসপাতালে খোঁজ দিয়েছিলাম, সেখানে আমরা দেখি যে এই শীতজনিত রোগীর সংখ্যা দিন গেলেই বাড়ছে। সেক্ষেত্রে যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে শিশু এবং বয়স্ক যারা রয়েছেন তাদের একটু বাড়তি পরিচর্যা করার কথা বলছেন। এবং এই সময়টায় যারা শীতের বেশি কাপড় চোপড় পরে বের হতে হয়, যারা তাদের বের হতে, এবং যাদের নিতান্ত বের না হওয়া লাগে তারা যেন ঘর থেকে না বের হয়, তেমনটি কিন্তু যারা চিকিৎসক রয়েছেন তারা পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি বাসি পচা খাবার না খেয়ে ফলমূল এবং বিশুদ্ধ পানি তারা ফুটিয়ে খাওয়ার কথা বলছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে
সাধারণ মানুষ কিন্তু ব্যাপক কষ্টে রয়েছে। বিশেষ করে কাজকর্ম করতে গেলে সমস্যা হচ্ছে সারাদিনই অনেকটা সময় কুয়াশাচ্ছন্ন থাকে এবং সকালের দিকে বেশি কুয়াশাচ্ছন্ন হয়। আজকে আমরা দেখেছি যে কুয়াশার যে দৃষ্টিসীমা সেটি রয়েছে 100 মিটারের মধ্যে এবং বাতাসের আর্দ্রতা 97%। তো এই ছিল এখান থেকে শীতের খবর। তার মিম। যশোর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রিপন হোসেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 6টি অনুষদের বিভিন্ন ভবন এবং ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থিত স্কুল ও কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর A.K. ফজলুল হক ভূঁইয়া। এবার ভর্তি পরীক্ষায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের 241টি কক্ষে 12,427 জনের বিপরীতে 11,161 জন পরীক্ষার্থী অংশ নেয়। ভাইস চ্যান্সেলর জানান, গুচ্ছভুক্ত 9টি কৃষি বিশ্ববিদ্যালয় মোট 3,701টি আসনের বিপরীতে 88,022 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ফলে প্রতি 24 জনের মধ্যে একজন ভর্তির সুযোগ পাবে। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় 9টি বিশ্ববিদ্যালয়ের মোট 20টি কেন্দ্রে সারা দেশে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যেগুলো উইকনেসগুলো আছে সেগুলো রিমুভ করার মাধ্যমে গুচ্ছকে আরও কীভাবে শক্তিশালী করা যায় এবং আরও স্পিডি করা যায় এবং সরকার সারা বাংলাদেশে সবগুলো সাবজেক্টের জন্য সামনের দিনে একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে কেমনে ভর্তি করা যায় উন্নত বিশ্বের মতো, সেটাও সরকার ভাবতেছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11:30টায় শুরু হয়ে চলে দুপুর 12:30টা পর্যন্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 849টি আসনের বিপরীতে আবেদন করে 51,506 জন শিক্ষার্থী। পরীক্ষা উপলক্ষে বিশেষ শাটলের ব্যবস্থা করে প্রশাসন। এছাড়াও ক্যাম্পাসে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনী। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। সকালে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জয়নাল আবেদিন। উদ্বোধনের পর এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সহ শিক্ষকরাও অংশ নেন। সেলিব্রেটিং দ্য পাওয়ার অফ টুগেদারনেস এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত রিইউনিয়নে মুক্ত আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ গবেষণা সহ প্রযুক্তি উদ্ভাবন ও শিল্প খাতে সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছিল ডকুমেন্টারি প্রদর্শনী, স্মৃতিচারণা, ব্যাচ ভিত্তিক আড্ডা, গ্রুপ ফটো সেশন, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী। উৎসব মুখর পরিবেশে শেষ হয় আয়োজন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে বলা হয় জাতীয় অর্থনীতির লাইফলাইন। এই মহাসড়কে 1400 মিটারের বেশি লম্বা গোমতী সেতুর গার্ডার ও অ্যাবটমেন্টের নাট বল্টু চুরি হলে যানবাহন চলাচলে অস্বাভাবিক কম্পনের সৃষ্টি হয়। পুরাতন সেতুটি বন্ধ রেখে কারিগরি ত্রুটি সমাধানে কাজ শুরু করেছে বিশেষজ্ঞ প্রকৌশলী দল। সেতুটি নিরাপত্তা বাড়ানোর দাবি যাত্রী সাধারণের। খালিদ সাইফুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পুরাতন গোমতী সেতুটি বন্ধ রয়েছে কারিগরি ত্রুটি মেরামতের জন্য। সেতুর গার্ডার ও অ্যাবাটমেন্টের মাঝখানে থাকা পট বেয়ারিংয়ের নাটবল্টু চুরি যাওয়ায় জয়েন্টগুলো বিকল হয়ে পড়ে। এতে সেতুটি মূল সড়ক থেকে প্রায় 2 ইঞ্চি উপরে উঠে যায়। ভারী যানবাহন দ্রুত চলাচলের ফলে সেতুতে সৃষ্টি হচ্ছে অস্বাভাবিক কম্পন। অস্বাভাবিক কাঁপুনি অনুভূত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে চালক ও যাত্রীদের মধ্যে। নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ সাময়িকভাবে সেতুতে যান চলাচল বন্ধ করে। এদিকটা যত গাড়ি যাতায়াত করে ব্যাপক একটা হুমকির মুখে থাকে এবং যে কোনো সময় এটা সংস্কার না হইলে যে কোনো সময় ভাঙা পড়তে পারে। বোল্টগুলো নিয়ে গেছে, এখন বোল্ট যেগুলো ভাঙা গেছিল ওগুলো খুলে দিছি, এখন প্লেট যেটা ছুটে গেছিলো ওইটা কাজ করে দিছি, ওয়ার্লিং করে দিছি। ত্রুটি শনাক্তে সড়ক ও জনপথের বিশেষজ্ঞ প্রকৌশলী দল সেতুর পরীক্ষা নিরীক্ষা শেষে সমস্যার উৎস চিহ্নিত করেন। প্রকৌশলীরা জানান, দ্রুত মেরামত শেষে সেতুটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ভবিষ্যতের জন্য একটাই কাজ হবে, প্রত্যেকটা ব্রিজকে মাঝে মাঝে এটাকে ইন্সপেকশন করতে হবে, কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা বা কোনো যাবতীয় সমস্যা আছে কিনা এখানে, পুরাতন নতুন সবগুলোরই, এবং নিরাপত্তার বিষয়টাও একটু এনশিওর করতে হবে। এটা
এটার টেকনিক্যাল টিম এটা ভিজিট করে গেছেন, এই কারিগরি বিষয়টা যাচাই করা হচ্ছে আর কি। সেগুলো সম্পাদন শেষে আমরা বৃষ্টি চালু করবো আর কি। পুরা সেতু আমাদের সিসিটিভির আওতায়, কিন্তু আরো পার্টিকুলার কিছু কিছু জায়গায় আমরা সিসি ক্যামেরা ইনস্টল করবো আর কি। চুরির কারণে সেতুটির কারিগরি ত্রুটি এর নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে। এতে উদ্বিগ্ন যাত্রী ও সাধারণ মানুষ। যেমন গাড়ির এখন স্পিডে যায়, সেখানে গাড়ি এমনভাবে আপ ডাউন করে, মনে হয় গাড়ি যাইবে ওটা মনে হয়। ব্রিজটা এদিক থেকে বোঝা যাচ্ছিল যে একবার উপর নিচের হচ্ছে এরকম অনেকভাবে কাঁপছে। ভিতরে যে স্প্রিংগুলো থাকে ওগুলো চুরি করে নিয়ে গেছে। 17টি স্পেনের সেতুটি 1995 সালে নির্মিত হয় গোমতী নদীর উপর। প্রতিদিন প্রায় 20,000 যানবাহন চলাচল করে এই সেতু দিয়ে। পুরাতন সেতু বন্ধ থাকলেও নতুন সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেতুর পট বেয়ারিংয়ের নাটবল্টু চুরির ফলে সেতুটি বন্ধ রেখে মেরামতের কাজ চলছে। সেতুর নিরাপত্তায় আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। জামালপুরের 38.5 কোটি টাকার সেতু নির্মাণে দেখা দিয়েছে নানা জটিলতা। নকশা অনুযায়ী সেতুর গার্ডার নির্মাণের পর সেগুলো আবার ভেঙে 4 থেকে 5 ফুট উচ্চতা কমানো হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সেতু নিচু হলে বন্যার পানি প্রবাহ ও নৌকা চলাচল বাধাগ্রস্ত হবে, যাতে বাড়বে দুর্ভোগ। এদিকে এলজিইডি কর্তৃপক্ষ বলছে নকশা জটিলতার কারণে কিছুটা ধীর হচ্ছে কাজ, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নকশা পরিবর্তন করা হয়েছে। আরও জানাচ্ছেন জুয়েল রানা। জামালপুরের ইসলামপুর উপজেলার বেনুয়ারচর এলাকায় দশহানি নদীতে পল্লী সড়কের সেতু নির্মাণ প্রকল্পের আওতায় 2023 সালের সেপ্টেম্বরে শুরু হয় সেতুর নির্মাণ কাজ। মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ নামে একটি নির্মাণ প্রতিষ্ঠান পায় কাজটি। চুক্তি অনুযায়ী 2025 সালের 4 আগস্ট কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেতুটির 50% কাজও হয়নি। অপরদিকে গত বছরের এপ্রিলে নকশা পরিবর্তনের কারণে পিলার ভেঙে কমানো হচ্ছে সেতুর উচ্চতা। স্থানীয়দের অভিযোগ, সেতু নিচু হলে বন্যার সময় পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে। এতে করে আশেপাশের বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে নদী ভাঙনের কবলে পড়ার শঙ্কা রয়েছে। ব্রিজের পিলারগুলা 3 থেকে 4 ফিট ভাঙ্গি নিচু করা হচ্ছে, তার ফলে আমাদের 2 গ্রামেরই ভবিষ্যতে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমরা চাই আগে যেভাবে যে ম্যাপে কাজ করছে ওই ম্যাপে কাজ করুক। যাতায়াতের কত অসুবিধা, এই অসুবিধা যাতে না হয় সরকার জানে এই কাজটা দ্রুত করে, আমরা এটাই দাবি করি। নির্মাণ কাজের তত্ত্বাবধায়ক জানায় 2024 সালের 5 আগস্টের পর ঠিকাদার পলাতক থাকায় কাজে বেড়েছে জটিলতা, দেখা গেছে ধীর গতি। 2 বছর পার হয়ে গেছে, 5 তারিখে মানে ওরা আন্ডারে ছিল, কিন্তু 5 তারিখের পর হইতে কাজ কাম 5 তারিখের পরেও কিছুটা করছে, করার পর মনে করেন লোকজনের চালাচালিয়ে, হ্যাঁ যেমন ফারুক সর্দি এটা মনে মনে রাগ হইলো যে না এত চালাচালি মতো কাম করাম না, অতগুলো ব্রিজ করে আনলাম, কোনো চালাচালি পরে নাই, আর এই কাজ করে এত চালাচালি এটা আর করতাম না। এদিকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সেতুর উচ্চতা কমানো হয়েছে। সেতুটির কাজ দ্রুতই শেষ করা হবে। মাঝে ব্রিজের কিছু ডিজাইন জটিলতার কারণে ইতিমধ্যে আমরা মানে কাজটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ডিজাইন সংশোধনের মাধ্যমে কাজটি চলমান আছে। ব্রিজের অ্যাপ্রোচে যে আমাদের জনগণ সহকারে মানে যানবাহনের চলাচলে কোনো বাধাপ্রাপ্ত হবে না। জনগুরুত্ব বিবেচনায় দ্রুত সময়ের মধ্যেই সেতুটি নির্মাণের দাবি এই অঞ্চলের মানুষের। এখন জামালপুর। নাটোরের গুরুদাসপুরে পাওয়ার ট্রলির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। আহত 3 জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল 9টার দিকে নাজিরপুর নাটোর আঞ্চলিক সড়কের জলারকান্দি এলাকায় পাওয়ার ট্রলির সাথে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হায়দার ও আফসার আলী নামে 2 শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় আরও 3 জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। নিহত 2 জন গুরুদাসপুর উপজেলার নাজিরপুরের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা।
কুষ্টিয়ায় 2 ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ভোররাত 5টায় মিরপুরের কদমতলায় কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে বালু আনতে যাওয়ার সময় উপজেলার তালবাড়িয়া কদমতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাক হেলপার নিহত হন। গুরুতর আহত ট্রাক চালককে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। সুনামগঞ্জের ধর্মপাশায় গভীর নলকূপ বসানোর সময় মাটির নিচ থেকে উচ্চচাপে কাদা জল মিশ্রিত গ্যাস বের হচ্ছে। দুপুরে উপজেলার রায়পুর গ্রামে এই ঘটনা ঘটে। গ্যাস বের হওয়ার আগে খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয়রা জানান, ধর্মপাশা উপজেলার রাজাপুরের রায়পুর গ্রামের মোফাজ্জল হাওলাদারের বাড়িতে গভীর নলকূপ বসানোর কাজ করেন মিস্ত্রিরা। এক পর্যায়ে মাটির নিচ থেকে প্রাকৃতিক গ্যাস বের হওয়া শুরু করে। খানিক পর দ্রুত গতিতে উপরের দিকে উঠতে থাকে গ্যাস। আতঙ্কে কাজ বন্ধ করে সরে যান শ্রমিকরা। বিষয়টি জানাজানি হলে দৃশ্য দেখতে সেখানে ভিড় করেন অনেকেই। পরে উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গ্যাসের নির্গমন বন্ধ করে দেয় এবং সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দেয়। উপজেলার নির্বাহী কর্মকর্তা জনি রায় জানান, পরীক্ষা নিরীক্ষা করে গ্যাসের অবস্থান বা পরিমাণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। মেহেরপুরের ককটেল ফাটিয়ে বিকাশের দোকান মালিকের কাছ থেকে 2 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন দোকানের মালিক নাহিদ হাসান। গতরাত 10টার দিকে সদর উপজেলার 13 ঘড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে দোকান বন্ধ করার সময় 3 ছিনতাইকারী দেশীয় অস্ত্র ঠেকিয়ে নাহিদ হাসানের কাছ থেকে 2 লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে নাহিদের হাতে রামদা দিয়ে কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা। পরে পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ছিনতাইয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। শরীয়তপুরের ডামুডায় ছুরিকাঘাতের পর আগুন ধরিয়ে হত্যা চেষ্টার শিকার হওয়া ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক খোকন চন্দ্র দাস মারা গেছেন। শনিবার সকাল 8টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, খোকনের শরীরের প্রায় 30% দগ্ধ ছিল। অবস্থার অবনতি হলে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়, তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। এর আগে বুধবার ডামুডার কেওরভাঙা এলাকায় দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা খোকন চন্দ্র দাসকে কুপিয়ে এবং শরীরের আগুন ধরিয়ে আহত করে। এই ঘটনায় নিহতের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে ডামুডা থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় 3 জনকে আসামি করা হয়েছে। খোকন চন্দ্র দাসের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়াও নেমে এসেছে। প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। নেত্রকোনার ধান চাষিরা এখন ব্যস্ত। পানি নেমে যাওয়ার হাওরে শুরু হয়েছে বোরো আবাদ। এই চাষাবাদ চলবে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত, যা হাওড় অঞ্চলের কৃষকদের সারা বছরের খোরাক যোগায়। তবে কৃষি উপকরণের দাম বাড়ায় চাষাবাদে কিছুটা প্রভাব পড়লেও আবহাওয়া অনুকূলে থাকবে ভালো ফলনের আশা চাষিদের। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। দীর্ঘ 6 মাস পানিতে ডুবে থাকা হাওরের জমি থেকে পানি নামায় এখন বোরো ধান রোপণে ব্যস্ততা চাষিদের। জমিতে মাড়াই কিংবা চারা রোপণের এমন দৃশ্য এখন নেত্রকোনার প্রতিটি হাওরে। নিচু জমিগুলোতে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই চাষাবাদ চলবে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত, যা হাওড় অঞ্চলের কৃষকদের সারা বছরের খোরাক জোটায়। উচিতপুর হাওরের কৃষক ফজলুল হক হাওরের 16 কাঠা জমিতে রোপণ করেছেন হাইব্রিড জাতের ধান। গেল কয়েক বছর ভালো ফলন হওয়ায় এবারও সেই স্বপ্ন নিয়েই চাষাবাদে নেমেছেন তিনি। একই আশায় বুক বেঁধেছেন অন্য চাষিরা। গত বছর ফসল খুব ভালো ছিল, অনেক বছর কেমন হয় তা তো আর জানা নাই। আল্লাহর আশা হচ্ছে তো ভালো হইতো। চাষিরা বলছেন, এবারে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। তবে চলতি বছর জ্বালানি তেল থেকে শুরু করে বীজ, সার ও কীটনাশক সহ সবকিছুর দাম বাড়ায় ফলন উৎপাদনে যোগ হয়েছে বাড়তি ব্যয়। দর বেশি তো 1200, 1300, 800, 900 মন তা হেদান কিদারে খুশি। সার মাড়ি সব সবই খরচের বেশি, কামলা খরচ যা আছে সব যাবতীয়
খরচের একটা বেশি হার পাইতাম মনোরো এই 4,000 টাকা 4,500 টাকা পাই, তারপরে তো পোষে না। কৃষি বিভাগ বলছে হাওরে ফসল উৎপাদনের পরিমাণ বাড়াতে মাঠ পর্যায়ে বীজ, সারসহ নানা রকম সহায়তা দেয়া হচ্ছে। বীজতলা থেকে শুরু করে একেবারে ফসল কর্তন পর্যন্ত আমরা যে ধরনের প্রযুক্তিগত সহায়তা আমরা মাঠ পর্যায়ে আমাদের যে উপসরকারি কৃষি অফিসার আছে তাদের মাধ্যমে দিয়ে থাকি। চলতি বছর নেত্রকোনায় 1,85,548 হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। এখন জনপদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। বগুড়া 6-এ তারেক রহমান ও সাথে খালেদা জিয়ার বিকল্প প্রার্থীর মনোনয়ন বৈধ, তথ্যের অসঙ্গতিতে জাপার আনিসুলের বাতিল। দেশের 9 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাড়ে শীতের দাপট, বিপর্যস্ত জনজীবন। গোমতী সেতুর গার্ডারের নাট বল্টু চুরি, গাড়ি যাতায়াত করলেই অস্বাভাবিক কম্পন, ত্রুটি সমাধানে কাজ শুরু। এবং নেত্রকোনায় পানি নেমে যাওয়ায় হাওরে বড় আবাদে ব্যস্ত কৃষক, কৃষি উপকরণের দাম কমানোর দাবি। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/এখন.tv।